হবে দো দ্য বয় ওয়াজ ইল হি ওয়েন্ট টু স্কুল। আমি তোমাদেরকে কিন্তু গত ক্লাসে বলছিলাম যে সিম্পল সেন্টেন্সের সাবজেক্ট কি হবে, কয়টা হবে? সাবজেক্ট আমাদের এখানে একটি হবে, আর ফাইনাইট ভার্ব থাকবে করা, ফাইনাইট ভার্বও থাকবে একটা। আর কমপ্লেক্সে কি হবে? এখানে দুইটি হবে, সব হলো ভার্বও দুইটি হবে, সাবজেক্টও দুইটি হবে। সাবজেক্ট আর ভার্ব কয়টা হবে? দুইটি হবে, এবং দুইটাই কি ভার্ব? ফাইনাইট ভার্ব। ঠিক আছে। আর কম্পাউন্ড সেন্টেন্সের এরকম কোনো নির্দেশনা নেই, তবে কম্পাউন্ড সেন্টেন্সের মাঝখানে কি হবে? কম্পাউন্ড সেন্টেন্সের মাঝখানে এন্ড, বাট, ওয়ার। ওয়ারের পরিবর্তে আমরা আদারওয়াইজ ব্যবহার করতে পারি। বড় বানান। এখন এই কম্পাউন্ড সেন্টেন্সের দুইটা ভার্ব থাকে, সেই দুইটা ভার্ব হলো ফাইনাইট ভার্ব। ঠিক আছে। তাহলে ফাইনাইট ভার্ব থাকবে দুইটা, হলো কম্পাউন্ড সেন্টেন্সে আর কমপ্লেক্স সেন্টেন্সে। মনে রাখবা কোম্পানি, এদের কাজ হলো কোম্পানি করা, সংযুক্ত করা, দুটো দুটো থাকবে সবসময়। ঠিক আছে। আচ্ছা, আমরা একটু খেয়াল করি। প্রথম সেন্টেন্সটা আমাদের দা বয় সাবজেক্ট আছে, ওয়াজ একটা কি ভার্ব বলতো? অক্সিলারি ভার্বের প্রশ্ন। এখানে ফাইনাইট আর কি নন ফাইনাইট এই বলতে হবে। ফাইনাইট ভার্ব মানে যেটাতে আমরা টেন্স নাই করতে পারবো, যেটার সাথে যেটা পরিবর্তন করতে পারবো। আর নন ফাইনাইট ভার্ব তো আমরা চিনি না, কি কি? আইএনজি আর তার আগে টু। আচ্ছা, তাহলে এখানে একটি সাবজেক্ট, একটি ফাইনাইট ভার্ব, আরেকটা একটি সাবজেক্ট, একটি ফাইনাইট ভার্ব। তাহলে নিঃসন্দেহে এটা কোন সেন্টেন্স হবে? কমপ্লেক্স। কম্পাউন্ড হতে গেলে মাঝখানে কিছু এরকম থাকা লাগবে, আমাদের মাঝখানে কমা হয়ে গেছে, তার মানে মাঝখানে কোনো কনজাংশন নেই। আচ্ছা, এবার আমাদের বিষয়টা হলো এটা সিম্পল করব বা কম্পাউন্ড করব, আমরা কি করতে পারি? আমরা একটু সেন্টেন্সটা পড়ে আসি। দেখো, দো দ্য বয় ওয়াজ ইল, বালকটা অসুস্থ ছিল, হি ওয়েন্ট টু স্কুল। এখন এই যে কালকে আসেননি কেন? অসুস্থ ছিল। কারণ ন্যাচারালি আমরা অসুস্থ থাকলে সে কি যায় স্কুলে? যায় না। তার মানে এখানে আমাদের ন্যাচারাল ভাবে যেটা হওয়ার কথা তার বিপরীত হয়ে গেছে, এখানে বিপরীত, তাই না? বিপরীতে বাট বসে, একটা মনে রাখো, বিপরীতে বাট বসে। তার মানে আমরা এই দো অলদোটা আমরা উঠাই দিয়ে এখানে একটা বাট দিলে পর আমাদের এটা কম্পাউন্ড হয়ে যাচ্ছে। খুব সহজ। তাহলে দো অলদো যুক্ত সেন্টেন্স যখন থাকবে, দো অলদো মানে দুটো একই জিনিস। দো অলদো মানে যদিও এর প্রথম সেন্টেন্সটার অপোজিট একটা মিনিংফুল সেন্টেন্স হয় পরেরটা। তাহলে আমাদের এখানে সে অসুস্থ ছিল কিন্তু সে স্কুলে গিয়েছিল, সে অলস ছিল কিন্তু পরীক্ষায় ভালো রেজাল্ট করেছে। অলস থাকলে পরীক্ষায় ফেল করবে, এটাই তো স্বাভাবিক, কিন্তু আবার এ প্লাস পেয়ে গেছে। আর একজন বেশি করে পড়িছে, বেশি ব্রিলিয়ান্ট স্টুডেন্ট, আমার ফেল করিস, তাহলে এখানে কি হবে? বাট হবে। তাহলে বাট কোন জায়গায় বসে? বাক্যের মাঝখানে। তার মানে কোন সেন্টেন্স হয়? কম্পাউন্ড সেন্টেন্স। বুঝছো? আচ্ছা, এবার এটা তো কমপ্লেক্স সেন্টেন্স ছিল। এবার সিম্পল করতে গেলে আমরা কি হবে? যখন বাট অথবা দো অলদো যুক্ত কোনো সেন্টেন্সকে আমরা সিম্পল করব, তখন আমাদের সিম্পলের মাথায় রাখতে হবে সিম্পলের ভার্ব কি হবে? একটা নন ফাইনাইট। এটা করতে মাথায় রাখবো। তার মানে আমাদের এই পাশটা কিন্তু প্রিন্সিপাল বলা ছিল, এই পাশে পরিবর্তন নেই। এই পাশে কনজাংশন এই ছিল না, এই পাশে আমরা নন ফাইনাইট ভার্ব করব। আচ্ছা, তখন আমাদের কনজাংশন ব্যবহার করব ইনস্পাইট অফ অথবা ডিসপাইট। ইনস্পাইট অফ অথবা ডিসপাইট। ডিসপাইট এবার অফ বসে না, ইনস্পাইট অফ দিলে অফ দেওয়া লাগবে, ডিসপাইট দিলে অফ দেওয়া লাগবে না। তো আমরা যে কোনো একটা দিতে পারি, ইনস্পাইট অফ। অফ এর পর সবসময় পজিটিভ কেস কি দেওয়া লাগবে? পজিটিভ কেস। এই সে বয় এর পজিটিভ কেস কি? হিজ। এবার এই যে ভার্ব, কি ভার্ব? ফাইনাইট ভার্বকে আমরা নন ফাইনাইট করব। নন ফাইনাইট করলে এটা কি ভার্ব? বি ভার্ব না? ওর নন ফাইনাইট কি? বিং। বিং ইল, কমা। এখানে আমাদের মূল সাবজেক্টটা আসবে দা বয়, তারপর যা আছে সব হয়ে যাবে। আমরা সহজে মনে রাখবো, এখানে যদি বি ভার্ব থাকে তাহলে বিং করবা, আর যখন আমরা ওখানে হ্যাভ ভার্ব থাকবে তখন করবো হ্যাভিং। বি ভার্ব থাকলে বিং, হ্যাভ ভার্ব থাকলে হ্যাভিং। আর যখন মূল ভার্ব থাকবে তখন আমরা কি করবো? ভার্বের সাথে আইএনজি। আর এক জায়গায় দেখবা তোমরা অক্সিলারি ভার্বও আছে, আবার মূল ভার্বও আছে, তখন কি করবা? অক্সিলারি ভার্ব আছে আর মূল ভার্ব আছে, তখন কি করবো? এখানে জাস্ট একটা উদাহরণ লিখি। Though the boy was running fast, he could not get the train. এখানে রানিং ফাস্ট মানে দৌড় মারিছে। আচ্ছা, দৌড় মারলে তো ট্রেন পাওয়ার জন্য, ট্রেন পাইছে, এখানে পাইনি, তার মানে বিপরীত হয়ে গেছে। এখন আমরা কি করবো? এখানে বাদ দিলে আমাদের কম্পাউন্ড হয়ে যাবে, ওইখান থেকে দো বাদ দিয়ে। আবার একটা জিনিস মনে রাখবা যে দুই জায়গায় কনজাংশন লিখে দেওয়া যেন ভুল করি কেউ। কনজাংশন তুমি একটা যখন বসাবা আর একটা তখন আউট করতে হবে, অবশ্যই মনে রাখবা। এখন আর কম্পাউন্ড সেন্টেন্সে কনজাংশন পাকে মাঝখানে বসে, ঠিক আছে, আর বাকিগুলো প্রথমে বসে বা ওগুলো মাঝখানে বসতে পারে। তখন আমরা এগুলো তো আমরা চিনবো যে কোনটা সাবঅর্ডিনেট কনজাংশন, কোনটা কোঅর্ডিনেট কনজাংশন। এইটার আমরা এখন সিম্পল কি করতে পারি?
এখানে আমরা ডিসপাইট দিতে পারি, ডিসপাইট দিলে অফ দেবো না, যদি ডিসপাইট দেয় অফ দেবো। এখন আমাদের কাজ হলো কি, এখানে আমরা কি বিং করবো, বিং রানিং করবো না রানিং করবো। যখন দেখবো এরকম সেন্টেন্স গুলোতে আমাদের একটা অক্সিলারি ভার্ব একটা মূল ভার্ব আছে, তখন আমরা অক্সিলারি ভার্বটা বাদ দিয়ে দেবো। দেওয়ার পরে আমাদের মূল দেখো বাক্য হলো, আমরা মূল কাজটা কি, আমরা যদি ওয়াজটা বাদ দিয়ে দেই তাহলে তো দোলমার কাজটা থাকতেছে, কিন্তু যদি রানিং এই কাজ যদি বাদ দিয়ে দাও তাহলে এই ওয়াজ দ্বারা কি দোলমার বোঝাচ্ছে, মানে মূল মিনিংটা কি থাকতেছে, তাই কারণে আমরা এটা বাদ দিয়ে দেবো। দেওয়ার পরে আমাদের কি নন ফাইনাইট ভার্ব, তাহলে এটা অলরেডি নন ফাইনাইট আছে, আইএনজি থাকলে নন ফাইনাইট ভার্ব হয় না, তাহলে রানিং ওই যে বিভাগ থাকলে বিং, হ্যাভার থাকলে হ্যাভিং, আর মূল ভার্ব থাকলে তার সাথে আইএনজি, তো আইএনজি করাই আছে আমাদের। ডিসপাইট হিজ রানিং ফাস্ট, দ্য বয়, আর পূর্ণার্থে যা শব্দ বুঝে যাবেন, বুঝতে পেরেছো এটা? আচ্ছা, ওটা শেষ। ইফ দ্বারা যুক্ত, এটা বেশি ব্যবহৃত হয়, ইফের নিয়মটা বেশি ব্যবহৃত হয়, ম্যাক্সিমাম ব্যবহৃত হয়। ইফ ইউ রিড মোর, যদি তুমি অধিক পড়ো, ইউ ক্যান পাস, তুমি পাস করতে পারো। ইফ হলো কি শর্ত, ইফ হলো কি শর্ত, কন্ডিশনাল সেন্টেন্স। এটা বলছে যদি তুমি অধিক পড়ো ইউ ক্যান পাস, তো ঠিকই আসতো, পড়লে পাস করতে পারবা। আর ইফ ইউ ডু নট ওয়ার্ক হার্ড, যদি তুমি পরিশ্রম করো না করো, ইউ ক্যান নট পাস, তুমি সফল হলো, এটাও ঠিক আছে। তবে সমস্যা হলো ওই ইফটা হলো পজিটিভ ছিল আর এটা নেগেটিভ, ওইটা হলো পজিটিভ, এটা নেগেটিভ। এই সেন্টেন্স গুলোকে আমরা যখন আচ্ছা কোন সেন্টেন্স আছে এটা দেখো, যেহেতু একটা সাবজেক্ট একটা ভার্ব, একটা সাবজেক্ট একটা ভার্ব, এই সাবজেক্ট ভার্ব এই সাবজেক্ট ভার্ব আছে, তখন এগুলো সব কি কমপ্লেক্স সেন্টেন্স না? শিওর চিনতে পেরেছো তো? তুমি চিনতে পেরেছো কমপ্লেক্স সেন্টেন্স, কারণ দুটো সাবজেক্ট দুটো ভার্ব আছে এখানে, দুটি সাবজেক্ট এবং দুটি ভার্ব থাকলে কমপ্লেক্স সেন্টেন্স হবে। আচ্ছা, এই কমপ্লেক্স সেন্টেন্সকে আমরা যখন সিম্পল করবো, আমরা এই নিয়মটা চেঞ্জিং সেন্টেন্সে করে আসি। চেঞ্জিং সেন্টেন্স ওই আমাদের যে 22টা নিয়ম ছিল, 22 নম্বর নিয়মটা, ওটা হলো তাহলে ওই 22 নম্বর নিয়মটা যেটা ছিল ওটাই দেখো, খেয়াল করো। আমরা যখন ইফ থাকবে তখন আমাদের প্রথম অংশ বাই প্লাস জেরান অথবা উইদাউট প্লাস জেরান করবো, সিম্পলে। আর কম্পাউন্ডে করবো হলো ইম্পারেটিভ করবো। কম্পাউন্ড কি করবো? কম্পাউন্ডে হলো ইম্পারেটিভ করবো। কম্পাউন্ড সমান কি করবো? ইম্পারেটিভ। ইম্পারেটিভ বোঝো তো? হ্যাঁ, ইম্পারেটিভ প্লাস এন্ড আর অথবা ওয়ার। ওয়ার কখন হবে? যখন আমাদের নেগেটিভ হবে তখন ওয়ার, যখন অ্যাফার্মেটিভ হবে তখন আমরা এন্ড ব্যবহার করবো, ঠিক আছে? আর বাকি বাক্যগুলো কম্পাউন্ড করার সময় ইম্পারেটিভ করতে হবে। এখন ইম্পারেটিভ না কিছুদিন আগে তোমাদের করালাম না, সেকেন্ড ইম্পারেটিভ করার সময় প্রথমে আমাদের খেয়াল করতে হবে সাবজেক্টটা কোন পারসন, সেকেন্ড পারসন না কোন পারসন, সেকেন্ড পারসন কোথা থেকে হবে, আর ফার্স্ট পারসন আর থার্ড পারসন কোথা থেকে হবে, বুঝছো? তো এখানে আমাদের আমরা প্রথমে যদি ইম্পারেটিভ করি, যেহেতু সাবজেক্ট কি সেকেন্ড পারসন আছে, যদি আমাদের কম্পাউন্ড করতে বলে, কম্পাউন্ড করতে হলে কি করবো? আমরা যে সেকেন্ড পারসন থাকার এখান থেকে লিখবো রিড মোর, অধিক পড়ো, এন্ড ইউ ক্যান পাস, এবং তুমি পাস করো, এটা হলো হয়ে যাচ্ছে। তাহলে যদি আমরা এটা করি, এটাও তো একই অবস্থা, সেকেন্ড পারসন না, এটা ওয়ার্ক হার্ড, কঠোর পরিশ্রম করো, এন্ড ইউ ক্যান নট পাস, এবং তুমি পাস করবে না, হবে? হবে? কঠোর পরিশ্রম করো ওয়ার, অথবা ইউ ক্যান নট পাস, তুমি পাস করতে পারবে না। তাহলে ওয়ার কেন হবে বুঝছো? কারণ এটা নেগেটিভ, তাই এটা নেগেটিভ, তাই আমরা এখানে ওয়ার দেবো, আর এটা নেগেটিভ না, তাই এখানে ইয়ান্ড দেবো। দুইটা ইফ দিয়ে শুরু হয়েছে, কথা বুঝছো? অনেক সময় এখানে ইফ নট না হয়ে হতে পারে আনলেস হতে পারে, আনলেস একই জিনিস। আনলেস ইউ ওয়ার্ক হার্ড আর ইফ ইউ ডু নট ওয়ার্ক হার্ড একই জিনিস। আনলেস মানে হলো ইফ নট, সংক্ষিপ্ত একসাথে বলা হচ্ছে আনলেস। ওই আনলেস থাকলেও আমরা একই নিয়ম করবো। কম্পাউন্ডের এটা বুঝতে পেরেছো তো? এবার আসি সিম্পলে। সিম্পলে হবে কি বাই প্লাস জেরান আর উইদাউট প্লাস জেরান। উইদাউটটা হলো নেগেটিভটার ক্ষেত্রে হবে, আর বাইটা হলো পজিটিভটার ক্ষেত্রে হবে। তাহলে এখানে আমরা যদি লিখি সিম্পলি কি হবে? বাই প্লাস জেরান মানে মূল ভাষাতে আইন, এই যে বাই রিডিং মোর, এখানে আর কিছু না, ওই জাস্ট তাই। আর এখানে কি হবে? উইদাউট ওয়ার্কিং, ওয়ার্কিং হার্ড ইউ ক্যান পাস। বাই রিডিং মোর, অধিক পড়া দিয়ে ইউ ক্যান পাস, তুমি পাস করতে পারো। উইদাউট ওয়ার্কিং হার্ড, কঠোর পরিশ্রম ছাড়া ইউ ক্যান পাস, তুমি পাস করতে পারো না। এই বুঝতে না বুঝতে বলো। আচ্ছা, এবার আমাদের একটু আমি চেঞ্জ করে দেবো এটা। দেখো এই প্রশ্নের অ্যান্সার করো তো। ইফ উই গো দেয়ার উই ক্যান মিট হিম। তুমি দেখো, যদি আমরা সেখানে যাই আমরা তার সাথে সাক্ষাৎ করতে পারি। তাহলে এটা তো কমপ্লেক্স সেন্টেন্স, সবাই বুঝতে পারছে না? এই যে সাবজেক্ট আছে একটা, একটা ভার্ব, একটা সাবজেক্ট একটা ভার্ব, কমপ্লেক্স সেন্টেন্স।
আচ্ছা, এর সিম্পল কি হবে বলো? খালিদ বলো সিম্পল কি হবে? বাই গোয়িং দেয়ার উই ক্যান মিট হচ্ছে। এবার কম্পাউন্ড, এই কম্পাউন্ড বলছি তোমার, হ্যাঁ কম্পাউন্ড কি হবে? go there and you can meet him. তুমি বলো, কাজ না বলো, Go there and we can meet him. তুমি বলো তুলি, তুলি নাকি ইমি? Go there we can meet him. Go Go there and we can. কেন গো হবে কেন বলো তো? আমাদের এখানে কম্পাউন্ড করতে বললে পরে ইম্পারেটিভ করতে হবে প্রথম অংশ। ইম্পারেটিভ করতে গেলে ভার্ব দিয়ে শুরু হয় কি সব সময়? পার্সন দেখতে হয় না? তো এখানে বলছিলাম আগে সেকেন্ড পার্সন হলে ভার্ব দিয়ে হবে, এখন তো পার্সনটা চেঞ্জ হয়ে গেছে, ফার্স্ট পার্সন আছে না? এই তোমরা গো দিয়ে করতে যাবা, দেখবা উত্তর মিলছে না, তার কারণ বসো। তার কারণে সাবজেক্ট হলো সেকেন্ড পার্সন বাদে ফার্স্ট পার্সন থার্ড পার্সন যখন হয় তখন তার ইম্পারেটিভ করতে গেলে লেট প্লাস সাবজেক্ট সাবজেক্ট করতে হয় না? তাহলে এখানে হবে কি লেট আস গো দেয়ার এন্ড, ভুলে গেছো? না ভাই আমি আপনারা দেখি হ্যাঁ আপনারা দেখি কেন সাবজেক্ট তুমি না দেখি অ্যান্সার করবা পরীক্ষা হলে? বুঝতে পেরেছো? আচ্ছা শেষ, ওটা শেষ। এবার এই নিয়মটা তোমাদের বেশি আসে, তোমরা জানাই বলো আই সো ব্রিলিয়ান্ট স্টুডেন্ট আর তাজিম ইজ এ ব্রিলিয়ান্ট স্টুডেন্ট। এখানে নিয়মটা হলো খেয়াল করো, দুইটা সেন্টেন্সের নিয়ম হলো সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস অ্যাডজেক্টিভ প্লাস নাউন। দেখো তো মিলিছে না? সাবজেক্ট আই স ভার্ব, ব্রিলিয়ান্ট অ্যাডজেক্টিভ, নাউন হলো স্টুডেন্ট। তাজিম হলো সাবজেক্ট ইজ ভার্ব, ব্রিলিয়ান্ট অ্যাডজেক্টিভ, স্টুডেন্ট হলো নাউন। যখন এরকম সিম্পল সেন্টেন্স থাকবে, এটা সিম্পল সেন্টেন্স অবশ্যই, কারণ এখানে একটি সাবজেক্ট একটি ভার্ব আছে আর কোনো সাবজেক্ট ভার্ব নেই, এটা নিঃসন্দেহে সিম্পল সেন্টেন্স। আর কম্পাউন্ড সেন্টেন্স হইতে গেলে বাক্যের মাঝখানে এন্ড ভার্ব থাকে না, তা আছে নাকি এখানে? বাক্যতে একটু এর ভিতরে থাকবে কোন জায়গায়? থাকবে। আচ্ছা, এটা হলো সিম্পল সেন্টেন্স। এরকম যখন সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস অ্যাডজেক্টিভ প্লাস নাউন থাকবে তখন আমাদের দুইটা জিনিস ফলো করতে হবে। এর নাম্বার ওয়ান, এই অ্যাডজেক্টিভটা কাকে মডিফাই করছে? অ্যাডজেক্টিভটা কাকে মডিফাই করছে মানে কার সম্পর্কে তথ্য দিচ্ছে? সাবজেক্টের সম্পর্কে নাকি ওই অবজেক্টের সম্পর্কে? কার সম্পর্কে? এটা আমাদের একটা ভাবার বিষয়। সাবজেক্টের সম্পর্কে যখন তথ্য দেবে তখন একরকম, যখন অবজেক্টের সম্পর্কে তথ্য দেবে তখন একরকম। সাবজেক্টের সময় যখন তথ্য দেবে, সাবজেক্ট যখন তথ্য দেবে তখন দেখো যখন অবজেক্ট সম্পর্কে আমরা এটা আগেরটা করি। আই সো আমি দেখেছিলাম ব্রিলিয়ান্ট স্টুডেন্ট, তাহলে অ্যাডজেক্টিভ হলো এই ব্রিলিয়ান্ট। ব্রিলিয়ান্ট কি আমি না এই স্টুডেন্ট? কোনটা? তার মানে এই ব্রিলিয়ান্ট দ্বারা কাকে বলছে? স্টুডেন্টকে। আবার এখানে দেখো তাজিম ইজ এ ব্রিলিয়ান্ট স্টুডেন্ট, এখানে এই ব্রিলিয়ান্টটা কে? তাজিম। তার মানে এই একই হলো আমাদের অ্যাডজেক্টিভ, একবার আমাদের সাবজেক্ট সম্পর্কে তথ্য দিচ্ছে আর একবার অবজেক্ট সম্পর্কে তথ্য দিচ্ছে। যখন দুই রকম হবে তখন দুইটা নিয়ম ফলো করতে হবে। প্রথমটা হলো সাবজেক্ট প্লাস, এখানে খেয়াল করে বলো সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস নাউন প্লাস রিলেটিভ প্রোনাউন আরপিএন প্লাস আবার ভার্ব প্লাস অ্যাডজেক্টিভ। যখন কাকে তথ্য দেবে? যখন হলো এটা হলো অবজেক্টকে তথ্য দেবে, অবজেক্ট সম্পর্কে বলবে। তাহলে এটা অবজেক্ট সম্পর্কে বলছে না? তাহলে আমরা দেখবো সাবজেক্ট আই স, সাবজেক্ট ভার্ব প্লাস অ্যাডজেক্টিভ আই স, কি বলেছি? ভার্ব প্লাস নাউন আই স, তাহলে এ স্টুডেন্ট রিলেটিভ প্রোনাউন। এখন এইখানে উপর ভিত্তি রিলেটিভ প্রোনাউন জানো তো তোমরা কখন কোনটা ব্যবহৃত হয়? হু হুইজ দ্যাট কোনটা ব্যবহৃত হয় জানো না? তাহলে কি হবে এখানে? হু না? আবার ভার্ব মানে কি বলছে? স হইছে হলো এখানে এটা হলো পাস্ট টেন্স, তাহলে পাস্ট টেন্স আমাদের এখানে বিভাগ ব্যবহার করব কি? অজয়, হু ওয়াজ। এবার অ্যাডজেক্টিভ ব্রিলিয়ান্ট। তোমরা আজকে এই নিয়ম থেকে সমস্যা দেখাচ্ছ নাকি? এবার এই যখন আমরা এটা আমাদের দুটো সাবজেক্ট দুটো ভার্ব, সাবজেক্ট ভার্ব, এই একটা সাবজেক্ট একটা ভার্ব, যেহেতু এটা রিলেটিভ প্রোনাউন এটা কিন্তু সাবজেক্ট হিসেবে ব্যবহৃত হচ্ছে বাক্যে, ঠিক আছে? এবার যখন আমাদের সাবজেক্ট সম্পর্কে তথ্য দেবে তখন আমাদের প্রথম করতে ইট ইজ প্লাস সাবজেক্ট। কি করতে হবে? ইট ইজ প্লাস সাবজেক্ট, ইট ইজ প্লাস সাবজেক্ট প্লাস আরপিএন মানে রিলেটিভ প্রোনাউন প্লাস আবার আমাদের ওই বিভাগ, তারপরে আমাদের এই যে কি অ্যাডজেক্টিভ না কি আছে। তাহলে আমরা লিখবো কি? ইট ইজ প্লাস সাবজেক্ট কি? তাজিম। তাজিম বলে রিলেটিভ প্রোনাউন কি দেবা? হু। আবার রিলেটিভ প্রোনাউন কি? এই যে ভার্ব কি? ইজ। হু ইজ আর কে? ও, ওখান থেকে বাকি অংশ, এখানে আমাদের অ্যাডজেক্টিভ মানে বাকি অংশ হবে। হু ইজ এ ব্রিলিয়ান্ট স্টুডেন্ট। তাহলে আমরা একটা জিনিস মনে করবো, যখন বাক্যের ভিতরে এই নিয়মটা খুব কম ব্যবহৃত হয় তবে বেশি ব্যবহৃত হয় উপরেরটা। যখন দেখবো আমরা নাউনের আগে অ্যাডজেক্টিভ আছে, ভালো করে খেয়াল করো, নাউনের আগে অ্যাডজেক্টিভ আছে, আমাদের মাথায় থাকবে ওই অ্যাডজেক্টিভটা আমরা আলাদা করবো একটা রিলেটিভ প্রোনাউন দিয়ে, একটা রিলেটিভ প্রোনাউন দিয়ে ওই অ্যাডজেক্টিভকে আমরা আলাদা করে দেবো। এটা করতে পারলে আমাদের নিয়ম শেষ, ওই নিয়মটা ক্লাস হয়ে যাবে। যখন আমাদের আবার রিলেটিভ প্রোনাউন থাকবে তখন আমরা কি করবো? তার উল্টো নিয়ম করতে হলে কি করবো? রিলেটিভ প্রোনাউনটা উঠাই দেবো, দিয়ে যেভাবে বাক্যে নাউনের আগে অ্যাডজেক্টিভ বসে সে নাউনের আগে আমরা অ্যাডজেক্টিভটা বসে দেবো, বাক্য হয়ে যাবে। আর এই বাক্যটা যদি কম্পাউন্ড দেয় তখন কি করবো?
তোমরা এখানে কম্পাউন্ড দিবা এন্ড দিয়ে দেবা, যেতে গেলে নেগেটিভ কোনো কিছু যাচ্ছে না। আই স এ স্টুডেন্ট, আমি একজন স্টুডেন্টকে দেখলাম এন্ড হি ওয়াজ ব্রিলিয়ান্ট, এবং সে একটা সাবজেক্ট নিয়ে আসতে পারে। বুঝতে পেরেছো? কথা বোঝা গেছে? কারণ হু মানে রিলেটিভ প্রোনাউন, হু রাখা যাবে না, কারণ রিলেটিভ প্রোনাউন থাকলে সেটা কমপ্লেক্স সেন্টেন্স হবে। রিলেটিভ প্রোনাউন থাকলে কমপ্লেক্স সেন্টেন্স হবে। বলো, ওটা প্রশ্ন থাকলে হতে পারো।